सरसों दा শাক তে মক্কি দি রুটি। এটা হলো পাঞ্জাব তথা উত্তর ভারতের ভীষণ জনপ্রিয় একটা খাবারের কম্বো। মানে সর্ষে শাক আর তার সাথে ভুট্টার আটার রুটি। নিশ্চয়ই কখনো না কখনো খেয়েছেন। না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার আগে শাক-টাকগুলো কেটে রেডি করে নেব। তো আমি এখানে নিয়েছি ১ আঁটি সর্ষে শাক, ১ আঁটি বেথো শাক নিয়েছি, যেটাকে বেথুয়া শাকও বলা হয়। আর তার সাথে নিয়েছি ১ আঁটি পালং শাক। সর্ষে শাকটা পুরো ১ আঁটিই ব্যবহার করব। আর পালং এবং বেথুয়া এই দুটোকে ৩ ভাগের ১ ভাগ করে ব্যবহার করব। দেখুন আমি সমস্ত শাক কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। বাঁদিকেরটা রয়েছে সর্ষে শাক, এটা পুরোটাই নিয়েছি আমি, মানে ১ আঁটি সর্ষে শাক পুরোটাই রয়েছে। আর এটা রয়েছে পালং শাক, আর ওপরেরটা রয়েছে বেথুয়া শাক। চাইলে এতে সামান্য একটু মেথি শাকও ব্যবহার করা যেতে পারে, তবে আমি এই ৩ রকম শাক দিয়ে এই সরসোদা শাক তৈরি করি। তো কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত শাক একসাথে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে ৮ কোয়া রসুন, ১ ইঞ্চ মতো আদা আর একটাই পাকা লঙ্কা রয়েছে, মানে লাল লঙ্কা রয়েছে। সমস্তটা একসাথে বেটে নিয়ে এর মধ্যে দিয়েছি, আর তার সাথে দিয়েছি ২ থেকে ৩ টেবিল চামচ মতো জল। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে ৩টে থেকে ৪টে হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না করব। শাক একটু গরম হতে শুরু করলেই এটা মজে গিয়ে এর মধ্যে থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে এবং সেই জলেই শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ৩টে হুইসেল আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে অফ করে দিলাম। দিয়ে প্রেসার কুকারটা আপনা আপনি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে গেলে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে শাকটাকে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আপনারা ডাল ঘুটনি অথবা একটা তারের হুইস্কারের সাহায্যেও শাকটাকে এভাবে একটু ম্যাশ করে নিতে পারেন। তো এই স্টেপ পর্যন্ত আমি দুপুরবেলায় করে রেখেছিলাম, তারপর বাকি কাজটা সন্ধ্যের পরে করেছি। অনেকেই তো রাতে শাক খান না, তো তারা অবশ্যই দিনের বেলা ট্রাই করতে পারেন। তো সন্ধ্যেবেলা বাকি কাজটা করার জন্য সবার প্রথমে আমি কিচেনে এসে একটু মাখন বানিয়ে নিচ্ছি। আপনারা কেনা মাখনও ব্যবহার করতে পারেন, তবে আমার এরকম ফ্রেশ বাটার দিয়ে এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে ৩-৪ দিনের জমানো দুধের সর ছিল। সেই দুধের সরটাকে আমি দুপুরবেলায় বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। নরম হয়ে যাওয়ার পর ওটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়েছি বেশ খানিকটা বরফ এবং একদম বরফ ঠান্ডা জল, মানে ফ্রিজের জল দিয়েছি এখানে খানিকটা। এবার এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। অনেকে বলেন এই সময় ব্লেন্ড করলে নাকি একদম দুধের মতো তরল হয়ে যায় মিশ্রণটা। জানি না কি করে হয়। আমার কিন্তু কোনোদিনও এরকম হয়নি। প্রত্যেকবারই এরকম সুন্দর মাখনটা উঠে আসে। ২ থেকে ২.৫ মিনিট মতো এটাকে ব্লেন্ড করতে হয়। একদম হাই স্পিডে ২ থেকে ২.৫ মিনিট। দেখুন কি সুন্দর মাখনটা উঠে এসেছে ওপরে। তো এবার একটা বাটিতে কিছুটা ফ্রিজের ঠান্ডা জল নিয়ে তার মধ্যে এই মাখনটা নিয়ে নিচ্ছি আমি। একবার মাখনটা ধুয়ে নেব। এই জলে মাখনটা একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখবো। আর এই মাখনটাই অনবরত জাল দিতে থাকলে কিন্তু এটা থেকেই ঘি তৈরি হয়ে যায়। এই যে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম, মাখনটা কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেব। আর দুধের সরটা যে মিক্সার জারে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেই মিক্সার জারে এখন যে লিকুইড পোরশনটা রয়েছে মাখন তুলে নেওয়ার পর, ওটা হলো বাটার মিল্ক। আমি ওটা ব্যবহার করব এই ভুট্টার আটার রুটি তৈরি করতে। রেগুলার রুটি বানানোর জন্য আমরা বাড়িতে যে গমের আটা মেখে থাকি, সেই আটা মাখার কাজেও এই বাটার মিল্ক ব্যবহার করা যেতে পারে। তাতে কিন্তু রুটি খুব সুন্দর নরম হয়। তো এখানে মোটামুটি ১ কাপ মতো বাটার মিল্ক রয়েছে, যেটা আমি একটা ফ্রাইং প্যানে ঢেলে দিয়েছি এবং এটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ টিস্পুন মতো নুন, আর তারপর এর মধ্যেই দিয়ে দেব ভুট্টার আটা। এখন শুধু এই ভুট্টার আটা কেন, জোয়ার, বাজরা সমস্ত কিছুর আটাই ভীষণভাবে সহজলভ্য হয়ে গেছে। যেকোনো ব্র্যান্ডের ভুট্টার আটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো ভুট্টার আটা মোটামুটি আমি এখানে ১.৫ কাপ মতো নিচ্ছি। যেরকম চালের আটার রুটি বানানোর জন্য আমরা চালের আটাটা একটু সেদ্ধ করে নিই, সেরকমই এটাকে আর আলাদা করে সেদ্ধ করতে হবে না। এটাকে জাস্ট এই গরম বাটার মিল্কটার মধ্যে দিয়ে বা জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর এটাকে মেখে নিতে হবে। আমি বাটার বানালাম বলে বাটার মিল্কটা রয়েছে, আর যাদের কাছে থাকবে না তারা জল দিয়েই কিন্তু এই আটাটা মেখে নেবেন। তো আটাটা নামিয়ে রাখলাম গ্যাস থেকে এবং শাকের যে প্রেসার কুকারটা ছিল, সেই প্রেসার কুকারটা শাকসহ আমি আবার বসালাম। আমি শাকটা আর ঢেলে রাখিনি অন্য কোনো পাত্রে, কারণ আরো কিছুক্ষণ এটাকে রান্না করব। তো ওই যে ভুট্টার আটাটা নিয়েছিলাম, সেই ভুট্টার আটাই এখানে আমি ২ চা চামচ মতো কিছুটা জলের সঙ্গে গুলে রেখেছি। এবার এই যে ভুট্টার আটা গোলা জলটা,
এটা দিয়ে শাকটাকে আরো কিছুক্ষণ রান্না করব। এতে শাকটা একদম জলজলে না হয়ে খুব সুন্দর একটা টেক্সচার আসবে শাকের মধ্যে। তো অল্প অল্প করে এই ভুট্টার আটা গোলা জলটা শাকের মধ্যে দিচ্ছি এবং এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু রান্না করে নিচ্ছি। বাকিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখানে হাতার পরিবর্তে আপনারা কিন্তু ডাল ঘুটনিটাই ব্যবহার করতে পারেন। দেখুন শাকের টেক্সচারটা ঠিক এরকম হবে। মোটামুটি ৩ থেকে ৪ মিনিট এই সময় আমি শাকটাকে রান্না করেছি। এবার আমি প্রেসার কুকারটাকে সরিয়ে রাখছি। আর তারপর বাকি রান্নাটা করার জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি ব্যবহার করছি। আপনারা কড়াইতেও করতে পারেন। মাটির হাঁড়িটা একটু কম আঁচে রেখে গরম করতে হয়। তো যতক্ষণে হাঁড়িটা গরম হচ্ছে ততক্ষণে একটা ম্যানুয়াল চপার নিয়ে তার মধ্যে 1/2 ইঞ্চ মতো আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর তার সাথে ৬-৭ কোয়া মতো রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা, দিয়ে এগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখুন সমস্তটাই কি সুন্দর মিহি হয়ে গেছে। তো এদিকে আমাদের মাটির হাঁড়িটাও গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি জাস্ট ১ চামচ মতো সাদা তেল দিচ্ছি। আর তার সাথে যে মাখনটা তৈরি করলাম সেটাও দেব ১ চামচ মতো। আজকের রান্নায় এই মাখনটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হবে। সিজনাল জিনিস হয়তো বছরে ২-৩ বারই রান্না হবে বাড়িতে। তো যখন হবে তখন একটু ভালো করে করাটাই ভালো, তাই না? যাই হোক, তেল এবং মাখন দুটোই ভালোমতো গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। এরপর মিহি করে কুচোনো পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়েছি। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা ওই ছোট সাইজের মানে ছোট থেকে মাঝারির দিকে একটা টমেটো ব্যবহার করেছি। আর টমেটোটা হাতেই কুচিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। ধনে গুঁড়োটা নিয়েছি ১ চামচ মতো। সবকিছু একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে নেব। মসলা ভালো করে কষানো হয়ে গিয়ে মসলা থেকে তেল ছাড়তে শুরু হলে তারপর এর মধ্যে যে শাকটা রেডি করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেব। পুরোটাই একসাথে দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে যে শাকের মিশ্রণটা ওতে লেগে রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দেব। শাকের টেক্সচারটা কিন্তু এরকম একটু ঘন থাকতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। জল কিন্তু আমি এখানে খুব কম পরিমাণেই দিয়েছি। তো জলটা দেওয়ার পর সামান্য একটু মিষ্টি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করানোর জন্য। তো এবার এই শাকটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরো ৪ থেকে ৫ মিনিটের জন্য এভাবেই রান্না করব। তারপর সবশেষে আরো ১ চামচ মতো মাখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখবো। আর এরপর ভুট্টার আটার রুটিগুলো তৈরি করব। তো আমি রুটিগুলো বানানোর জন্য একটা মাটির তাওয়া এখানে বসাচ্ছি। আপনারা কিন্তু নরমাল তাওয়াতেই রুটিগুলো করতে পারেন। আর এদিকে এতক্ষণে আটাটা ভেজানো অবস্থায় ঢাকা দিয়ে রাখা ছিল। তো এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখার সময় এটা হাতে একটু স্টিক করতে পারে, কারণ একটু নরম করে মাখলে তবেই কিন্তু রুটিগুলো খুব সুন্দর নরম হবে। আর হাতে যদি একটু স্টিক করে তাহলে একটুখানি শুকনো ভুট্টার আটা এখানে ছড়িয়ে নিতে পারেন। আটাটাকে মোটামুটি ১.৫ থেকে ২ মিনিট মতো আমি ভালো করে ঠেসে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে থেকে লেচি কেটে নেব। ভুট্টার আটা কিন্তু খুব ভালো মতো বাইন্ড হয় না, তাই এটা রুটি করার সময় অনেকে নরমাল আটা ময়দাতে মিশিয়ে থাকেন। তবে তাতে কিন্তু ভুট্টার আটার রুটির টেস্ট কম হয়ে যায়। আর কোনো কিছু না মিশিয়ে যদি শুধু ভুট্টার আটা ভালো করে মেখে একটু সাবধানে রুটি করা যায়, একটু হালকা হাতে এটাকে বেলতে হবে, মাখতে হবে। মানে এটা একটু ডেলিকেট হয়, এটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তাহলেই কিন্তু এই রুটি বানাতে কোনো অসুবিধা হবে না এবং খেতে দুর্দান্ত টেস্টি হবে। আর একটু বেশি করে শুকনো ভুট্টার আটা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে, তাহলে বেলতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর মাটির তাওয়াতে বানানো হলে এই রুটি কিন্তু একটু স্টিক করতে পারে তাওয়াতে, সেই জন্য একটু বেশি করে ভুট্টার আটা ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু প্রথম যে রুটিটা বেলে তাওয়াতে দিলাম আর যে রুটিটা সেঁকবো আগুনের ওপরে, দুটো রুটি কিন্তু আলাদা। কারণ মাঝখানে আমি ক্যামেরাটা অফ করেছিলাম এবং অন করতে ভুলে গিয়েছি। আর সেই অবস্থায় আমার ৩ টে রুটি করা হয়ে গেছে অলরেডি, আর এটা ৪ নম্বর রুটি। যাই হোক ব্যাপারটা একই। তাওয়াতে দিয়ে ভালো করে দুপিঠ থেকে সেঁকে নিয়ে তারপর ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়ে এটাকে একটু সেঁকে নিচ্ছি। আর সেঁকে নেওয়ার পরেই এটাকে যখন প্লেটে তোলা হবে তারপর সঙ্গে সঙ্গে এর ওপরে বেশ খানিকটা বাটার লাগিয়ে দিতে হবে। তো রুটিটা ভালোমতো সেঁকা হয়ে গেছে। দেখুন এবার এর মধ্যে বেশ খানিকটা বাটার আমি দিয়ে দিচ্ছি। রুটিগুলো দেখে হয়তো মনে হচ্ছে যে খেতে একটু শক্ত মনে হবে। তবে এটা কিন্তু একদমই নয়। খুব সুন্দর নরম তুলতুলে হয় এই রুটিগুলো। তো এবার ফাইনালি প্লেটিং করে দিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি सरसों দা শাক আর আমাদের মাক্কি দি রুটিও এখানে এক্কেবারে রেডি। দুটোকে একসাথে পরিবেশন করব। শাকের ওপরেও আরো খানিকটা হোমমেড বাটার দিয়ে দিলাম। এবার আমি রুটিটা ছিঁড়ছি দেখুন। দেখেই আশা করি বোঝা যাচ্ছে এটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। মোটেই কিন্তু শক্ত হবে না।
আর খেতে যে এটা কতটা সুস্বাদু হয় তা তো এভাবে বলে বোঝানো সম্ভব নয়। তার জন্য রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করতেই হবে। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে ইচ্ছে হলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।